যদি তাসিফ খানের অন্য একটা দিক দেখি যে দেশের বন্যা, যখন 22-এর বন্যা হয়েছিল, আলটিমেটলি আমি তখন যখন আমি টাকাটা দিছি, আমি টাকাটা পাঠাইছি ওই দিক দিয়ে, তার কিছুক্ষণ আগে বাচ্চাটা মারা গেছে। মাথায় এমন প্রশ্ন আসে যে ওইখানে গিয়ে যে ওই লোকটাকে আমি দেখেছিলাম, সে কি এখন কেমন আছে, ভালো আছে, এমন কোনো ঘটনা আছে শেয়ার করার মতন? আমি আসলে আর বন্যাও দেখতে চাই না, আমি বন্যাতে তাসরিফও দেখতে চাই না। আমি একদম আমার মনের সত্যি কথা বলে দিলাম। আমি জিজ্ঞেস করবো যে তাসিফ খানের প্রাপ্তি কি? আজকে মারা গিয়ে যদি মারা যাই, জেনে রাখা আমার স্ক্রিনে বলে রাখতেছি, এটা ভাবিস না কখনো যে আরে এটা করতে পারলো, লোকটা করতে, বুঝবি যে আমি খুব খুশি নিয়ে মারা গেছি। আপনি মাঝে অসুস্থ হয়ে গেছিলেন, বলছেন যে পুরো বাংলাদেশই মনে হচ্ছে যে আমার জন্য দোয়া করেছে। যে মানুষ তোকে উঠাবে, এই মানুষ তোকে 1 ঘন্টা সময় লাগবে, তুই উঠবি 5 বছরে, 1 ঘন্টা তোকে নামাই দিবে। কষ্টের কথাই ওয়ান কাইন্ড অফ। এই পাশ থেকে ধাক্কা দিল ডান দিক থেকে, একই সাথে বাম দিক থেকে। ধর আমি হচ্ছে স্ম্যাশড পটেটো। যদি তাসিফ খানের অন্য একটা দিক দেখি যে দেশের বন্যা, যখন 22-এর বন্যা হয়েছিল, আমি মনে হয় আপনার ক্যারিয়ার একটা টার্নিং পয়েন্ট ছিল তখন, যে আপনি শহর অনেকে ছুটে গিয়েছিলেন বন্যার সময়। এছাড়া আরও অনেক বিপর্যয়ের সময় কিন্তু আমরা তাসিফ খানকে পেয়েছি। আমি তখনকার এক্সপিরিয়েন্স জানতে চাই না, কিন্তু এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে এমন কোনো ঘটনা কি আছে যেটা তাসিফকে ভাবায় বা এখনও মনে পড়লে মন খারাপ হয়, বা মাথায় এমন প্রশ্ন আসে যে ওইখানে গিয়ে যে ওই লোকটাকে আমি দেখেছিলাম, সে কি এখন কেমন আছে, ভালো আছে, এমন কোনো ঘটনা আছে শেয়ার করার মতন? এইখানে আমি শুরুতেই একটু উল্টা দিক থেকেই শুরু করি হাঁটা। এটা হচ্ছে যে আমরা যে তাসিফকে যে দেখছি বন্যাতে বা বঙ্গবাজারে আগুন হোক কিংবা এইসবে, আমি আসলে আর বন্যাও দেখতে চাই না, আমি বন্যাতে তাসিফও দেখতে চাই না। আমি একদম আমার মনের সত্যি কথা বলে দিলাম। আমি এটা কেন বললাম, এটা তোকে একটা উদাহরণ দেই। ধর তানভীর, তোকে আমি গালি দিব, এখন তোকে আমি 2টা অপশন দিব। একটা হলো তুই এখানে বসে গালি খাবি, আরেকটা হলো আমি তোকে বলবো যে তুই একটু মাটি কাটবি, 10 হাত মাটি কাইটা এসে গালি খাবি। তুই কোন অপশনটা চুজ করবি? যে 10 হাত মাটি কাইটা গালি খাবি, নাকি চিন্তা করবি যে গালি যেহেতু দিবে তাহলে বসেই খাই, তাহলে আর কষ্ট করবি? সহজেই খাই, বসে। এক্স্যাক্টলি। তো এমন না যে আসলে মানুষ আমরা বলে যে ভাইয়া তোর শোনার দরকার কি, জানার দরকার কি, বাট তারপরও না আসলে ভালো লাগে না। কারণ কি, আমার কিন্তু গানের যে সেক্টর, আমি যে পরিমাণে অ্যাক্টিভ ছিলাম, আমি কিন্তু ওখান থেকে অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, হয়ে এই ধরনের কাজ নিয়ে এত বেশি ইনভলভ হয়েছি, এবং আমাকে ফলো করে অনেক মিক্সড টাইপের মানুষ। কেউ হয়তো আমারে বলতেছে যে গান বাজনা ছেড়ে দিয়ে তুমি ধর্মের পথে চলে আসো, কিন্তু উনি জানে না যে আমার শুরু হয়েছি গান দিয়ে। ঠিক আছে? আবার এক একজন এক এক টাইপের, মানে আমি না এই জিনিসটা চাই নাই। আমি কি চাইছিলাম, আমি চাইছিলাম যে আমি আমার মতন স্বাধীনভাবে কাজ করবো, যেখানে আমার যেভাবে মন চায়। কিন্তু এখন আমি দেখতেছি অনেক প্রেশার। আজকে XYZ আমাকে হাততালি দিবে, পরশু দিন XYZ যখন দেখবে টানা 3 দিন ধরে আমি খালি টাকা চাইতেছি এর জন্য আর ওর জন্য, বলবে এটা তাসিফের ব্যবসা হয়ে গেছে। সো এইখানে হয় কি, বাংলাদেশে না আলটিমেটলি তুই যদি ভালো থাকতে চাস, তাহলে তোর নিজের ভালোর বুঝেই তো থাকতে হবে। তুই খুব এই হাতেমতাই জনদরদি আর এগুলা খুব সার্টেন একটা টাইমের জন্য, এবং যে মানুষ তোকে উঠাবে, এই মানুষ তোকে 1 ঘন্টা সময় লাগবে, তুই উঠবি 5 বছরে, 1 ঘন্টা তোকে নামাই দিবে। সো আমার কাছে মনে হয় কি যে বন্যা হোক আমি চাই না, হইলে হয়তো আমি জানি না, আমি অনস্ক্রিনই বলতেছি যে আমার যাওয়ার আসলে ইচ্ছা নাই। কষ্টের কথাই ওয়ান কাইন্ড অফ, যে আমি মানুষের জন্য ছুটে গেলাম, কিন্তু সেই মানুষেরই কিছু অংশ হয়তো বা আমাকে নিয়ে সমালোচনা করছে। তবুও তো মানুষ কিন্তু সংখ্যাটা খুবই কম। আমি তোকে এটা মজার কথা বলি, আমি কিন্তু তুই দেখছিস কিনা, আমি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সাথে প্রমোশনাল কাজ করি। আমি তোকে কোনো অ্যামাউন্ট বলবো না, আমি তোর শুধু এইটুকু বলি যে আমি একটা কাজ করলে একটা দেশে আরামসে ঘুরে আসতে পারি 7 দিন, আমি যে রেমিউনারেশন চার্জ করি। এখন 22-এর বন্যার পরে 24 সালে দুবাই গেলে যদি তুই তোরে কেউ বলে যে ওই বন্যার টাকা দিয়ে দুবাই গেছে, ভাই আমি কতগুলো কাজ করছি, আমার পেজে গেলেও তো দেখা যায়। হ্যাঁ, কি আসলে যদিও বলে খুব কম মানুষ, এগুলোতে কান্দা ঠিক না, বাট তারপরও ভালো লাগে না আসলে, থাকে না তোর পিছন থেকে গুতাইতেছে। আমার কথা হলে তো এই গুতানোটা আমি ডিজার্ভ করি না। আচ্ছা, কিন্তু আমরা প্রসঙ্গটা থেকে অন্যদিকে চলে গেছি। আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই যে অভিজ্ঞতা ছিল সেইখানকার থেকে কোনো ইমোশনাল কোনো কিছু কি আছে কিনা, যেটা বা আমাদেরকে কখনো শেয়ার করেননি, বলা যায় কিনা? সেটা বন্যা হোক কিংবা আগুনের ঘটনা হোক বা অন্য কিছু হোক, বা এমন হতে পারে যে আপনি অনেক মানুষকে হেল্প অ্যান্ড সাপোর্ট করেছেন। ওই টাইমের না, আমি রিসেন্ট টাইমের একটা কথা বলতে পারি। আচ্ছা, রিসেন্ট টাইমে হচ্ছে আমার একটা লোক আমার সাথে অনেক দিন ধরে যোগাযোগ করতেছিল, যে জিনিস আমাকে হচ্ছে ওনার বাচ্চা অসুস্থ, বাচ্চাটাকে হেল্প করার জন্য। সামহাউ আমার কিন্তু প্রচুর যাচাই বাছাই করতে হয়। আমি কিন্তু হুট করে, তোর খেয়াল আছে কিনা, যে কাউকে নিয়ে বললে কিন্তু আমি হুট করে কিছু করি না, করতে পারিও না। আমি প্রচুর যাচাই বাছাই করি, টিম পাঠাই, হ্যান করি, ত্যান করি। তারপরে তো যাচাই বাছাই করতে করতে না আমার একটা গিল্টি যে আমার প্রসেসটা একটু লম্বা হয়ে গেছিল। তো আলটিমেটলি আমি যখন আমি টাকাটা দিছি, আমি টাকাটা পাঠাইছি ওই দিক দিয়ে, তার কিছুক্ষণ আগে বাচ্চাটা মারা গেছে।
And আমি যে টাকাটা পাঠিয়েছিলাম আমার চিকিৎসার জন্য, এটা দিয়ে কফিনের কাপড় কিনতে হয়েছে। এই জিনিসটা আমার প্রচুর কষ্ট দিছে। আর বন্যার সময় আসলে অসংখ্য কাহিনী, যেমন একজন মাঝি ছিল। মাঝি হচ্ছে, যদি এটা আমার বইও আছে তারপরে বলি, মাঝি হচ্ছে তার নিজের পরিবারকে বাঁচাইতে নৌকা দিয়ে যাইতেছিল। আমরা তার হাতে পায়ে ধরছিলাম, একদম শর্ট করে বলতেছি যে একজন প্রেগনেন্ট মহিলাকে উদ্ধার করতে যাব, আপনার পা ধরি প্রয়োজনে আমাদেরকে একটু নিয়ে যান, আপনার মানুষ তো প্রেগনেন্ট কেউ নাই। সে নিয়ে গেছে আমাদেরকে, আমরা গেছি, মহিলাকে উদ্ধার করতে পারছি আলহামদুলিল্লাহ, দিয়ে গেছি। পরের দিন আবার কাজ টাজ করে আমরা আবার হসপিটালে ত্রাণ দিতে গেছি, যে দেখছি ওনার পরিবারের লোক হসপিটালে। কারণ আমাদেরকে যে উনি নিয়ে গেছে নিজের পরিবারের রাইখা, ওই ওনার পরিবারের লোক হচ্ছে পানি টানি খেয়ে সাঁতার টাতার পারে না, হ্যান করে ওনার লোক হসপিটাল ছিল। তো ওনার প্রতি আমার অনেক রেসপেক্ট, মানে ওনার কথা আমার মনে পড়ে যে এরকম অনেক হিরোদের সাথে আমার দেখা হয়েছে। এই সময়টাতে এসে এত বছর পর এসে যদি মানুষ জিজ্ঞেস করে যে আপনার অপ্রাপ্তি বলে কিছু আছে কিনা, আমি জিজ্ঞেস করবো যে তাসরিফ খানের প্রাপ্তি কি? প্রাপ্তি হচ্ছে আমাদের বাসায় ছোটবেলায় 5 কেজি তেল, 5 লিটার তেলে কেন 1 মাস জানি টেনে ঝগড়া হইতো। আচ্ছা। প্রাপ্তি হচ্ছে যে আমি এখন আমার বাসার জন্য খুব আলহামদুলিল্লাহ বাজার টাজার বলা, আমার আম্মুর চিকিৎসা হয়ে গেছে, আমি করাইতে পারছি, এটা আমার একটা বিশাল বড় প্রাপ্তি। আমার কাছে এটা হজ করার মতন। তারপরে তোর বলা যায় যে আমার ফ্যামিলির হাসি খুশি, আমি 2 বেলা ইনকাম করতে পারি, আমার ফ্যামিলিরা খাওয়াইতে পারি, আমি নিজে খাইতে পারি, আমি একটু ঘুরতে পারি, আমার কাছে এটা আসলে বিশাল একটা প্রাপ্তি। আর মানুষজন ভালোবাসা। আর আরো বড় প্রাপ্তি যদি বলি যে মানুষের দোয়া আমার জন্য অনেক বেশি। আমি দেখতে পারি আমার যখন মুখ বাঁকা হয়ে গেছিল বেলস পলজি, আমার মনে হয় সারা বাংলাদেশে মনে হয় যে জানে আমার বেলস পলজি হচ্ছে, দোয়া করেন আমার জন্য, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সো মানুষের ভালোবাসা যতটুকু অর্জন করতে পারছি, আমার ওই আক্ষেপ তেমন কিছু একটা নেই। আমি আজকে যদি মারা যাই, জেনে রাখা আমার স্ক্রিনে বলে রাখতেছি, এটা ভাবিস না কখনো যে আরে এটা করতে পারলো, লোকটা করতে, বুঝবি যে আমি খুব খুশি নিয়ে মারা গেছি, আমি খুব প্রাপ্তি সফলতা নিয়ে হ্যাপি ম্যান হয়ে। ঠিক আছে, অসুস্থতার কথা বলেছেন, ছোট করে জানতে চাই, আপনি মাঝে অসুস্থ হয়ে গেছিলেন, বলছেন যে পুরো বাংলাদেশই মনে হচ্ছে যে আমার জন্য দোয়া করেছে, কিন্তু মানসিকভাবে কি আপনি ভেঙে পড়েছিলেন একবারও? বা ওই মোমেন্টটা যখন হয়েছিল? ভেঙে পড়িনি, একদমই না। আমি যদি ভেঙে পড়তাম আমি তো দেখাইতামই না মানুষকে যে আমার মুখ বাঁকা হয়ে গেছে। আমি তো ভাবতাম মুখটা সোজা হইলে আইসা আবার সুন্দর করে ছবি দিব। আমি তো মুখ বাঁকা নিয়ে হচ্ছে লাইভে আসছি। ইভেন আমি তো দৌড়ে গেছিলাম ওই কোথায় জানি গাজীপুরের দিকে, এক লোকের অটো চুরি হয়ে গেছিল, কাঁদতেছিল মসজিদের সামনে, যে দিয়ে আসছিলাম। সো আমার আসলে আমি মানে অনেক বেশি স্ট্রং একটা মানুষ, যেটা সত্যি কথা। আমার 2012 সাল থেকে একটা রোগও আছে, বড় রোগ, এটার নাম হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, নন স্পেসিফিক মাল্টিপল জয়েন্ট পেইন। এটাতে আমি ভুগতেছি। আমি 2016 সাল থেকে একটা ওষুধ খেতেছি, যেটা হচ্ছে আমার অ্যান্টিবডিকে দুর্বল করতেছে। এবং আমার কিন্তু প্রতিদিন, আমি তোকে আসার সময় আজকে বলতেছিলাম আমার এই হাতের কনিতে এখনো ব্যথা, এবং আমাকে আমার ডক্টর বলে রাখছে প্রায় 6-7 মাস আগে যে আপনার বড় অ্যাটাক আসতে পারে। কিন্তু আমার কথা কি ভাই, যে যেটা হওয়ার ওটা হবে, ওইটা পরে দেখা যাবে। আপাতত আজকে কি করতেছি, আগামীকালকে কি করব, এইটুক নিয়ে ভাবতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন আরো অনেক আছে কিন্তু শেষ করতে হবে। কিন্তু চুরির প্রসঙ্গ আসতে একটা প্রসঙ্গ আসলো আমার কাছে, সেটা হচ্ছে যে শুভাকাঙ্ক্ষীদের অত্যাচার। আমি যদি ভুল না করি, আপনার নিজেরই ফোন চুরি হয়েছিল সেলফি তুলতে গিয়ে, রাইট? ওই আমি একটু ওই মোমেন্টটা আসলে দর্শকরা মনে জানে না, আমি সাক্ষী ছিলাম, ওইটা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। ওইটা তো কনসার্ট থেকে নামার সময় এই পাশ থেকে ধাক্কা দিল ডান দিক থেকে, একই সাথে বাম দিক থেকে, ধর আমি হচ্ছে স্ম্যাশড পটেটো, আলু ভর্তার মতন। আমার 2 পাশে পুলিশ ছিল, যদিও প্রায় এইদিকে 7-8 জন, এই পাশে 7-8 জন। ধাক্কা দিয়ে ফোনটা নিয়ে গেল। তো এরকম হইলো, ফোন নিল কয়েকদিন আগেও, আবার এক ইয়ারফোন নিয়ে গেছে, শ্রাবণকে বোধহয় চেনার কথা, তার শিপ স্কোয়াডের লিডার, আমার ফ্রেন্ড, ওরও ফোন নিয়ে গেছে। ওই তো তুই তো ছিলি, আমি ছিলাম, কিন্তু আপনি শর্টকাট করে বলেছেন। যাই হোক, একদম শর্টকাটে বলেছেন। যাই হোক, আমি এই শেষ মুহূর্তে এসে বলতে চাই যে আপনার এই মোমেন্টে এসে ভবিষ্যতে আসলে স্বপ্নটা কি, নিজেকে কোথায় দেখতে চান, বা দেশের জন্য কিছু করার ইচ্ছা কি আপনার আছে কিনা, বা কি ধরনের স্বপ্ন দেখেন? দেশের জন্য আমি সারা জীবনই করতে চাই, কিন্তু দেশে আমার থাকার যে একটা ছোটবেলা থেকেই, মানে বিদেশ শুনলে আমার ভালো লাগতো না যে এনা সে না, কিন্তু বর্তমান সময়ের যে রাজনীতিক প্রেক্ষাপট, এবং যে আমি দেখতেছি যে নোংরামই, আমি বলবো যে আজকে এক্স আর ওয়াই ভাই, কালকে এক্স আর ওয়াই কামড়াকামড়ি করতেছে, পরশু দিনে ওরে, মানে আমার কাছে এইগুলো দেখতে না, আমি আসলে দেশের সত্যি কথা অনেক ভালোবাসি। আমি এগুলো নিতে পারি না, অনেক কষ্ট লাগে আমার, অনেক কষ্ট লাগে। আমি অনেক সময় 2-3 ঘন্টা ট্রমাটাইজ হয়ে যাই, বিভিন্ন পোস্ট দেখেছি, এটা কী হইতেছে। তো এখন আমার ইচ্ছা করে যে আমি হয়তোবা দেশে থাকবো না, হয়তোবা মেবি আফটার 2 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স আমি হয়তোবা মুভ করতেও পারি, দেশের বাইরে চলে যেতে পারি। আর এই তো দেশের ভালো চাই, আর দেশের সেবা করার জন্য আমার খুব বড় কিছু হইতে হবে না, দেশের সেবা একজন রিক্সাওয়ালাও করতে পারে।
একজন গানের শিল্পীও করতে পারে, একজন তানভীর করতে পারে, একজন রাজনীতিবিদও করতে পারে। এটার জন্য কিছু বড় কিছু হবে। আচ্ছা, এই যে আমি আসলে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আরেকটা প্রশ্ন যুক্ত করতে হয় আমাকে, যে আমি রিসেন্টলি দেখলাম যে সালমান মুক্তাদিরও একটা কথা বলেছে যে এই দেশ থেকে আসলে আমার আর করার কিছু নেই, আমি দেশ ছাড়ার প্ল্যান করছি। আজকে আপনিও বলছেন যে আমি দেশ ছাড়া প্ল্যান করছি। আসলে দেশে থাকার মতো পরিস্থিতি কি আসলে নেই? যে অবশ্যই আছে, অবশ্যই আছে। আমার দেশ, আমার কেন পরিস্থিতি থাকবে না? আমার আছে, কিন্তু আমি মানে কি হয়েছে কি, জেনজট আমি নিতে পারবো, আমার এইসব পিছন দিয়ে দুটো বাড়ি দিবে আমি নিতে পারবো, কিন্তু অনেক নোংরামি আছে যেগুলো নিতে পারি না। কেমন জানি ফেক, বুঝছিস তানভীর, প্রচুর ফেক। সবাই অভিনয় করতেছে, এর সাথে অভিনয় করতেছে, ওর সাথে অভিনয় করতেছে, আজকে ওরে ভাই বলে জড়ায় ধরতেছে, কালকে পিছন দিয়ে চুরি মারতেছে। এইগুলো আমার খুব ঘৃণা লাগে। আমি চাই না আমার দেশ এরকম থাকবে। আমি দেখবো, মানে হয়েছে কি জানোস, আমি না কন্ট্রোল করতে পারি না, আমি পোস্ট করে ফেলি। তো পোস্ট করে ফেলাতে হয় কি যে সবাই আমার শত্রু হয়ে যায়। তুই ভালো কথা যদি বলতে থাকোস, তোর কেউ নিতে পারবে না। তোর সব সময় একটা পক্ষ ধরতে হবে, হয় তুই এই পক্ষ নাইলে তুই এই পক্ষ। তুই মাঝামাঝি থাকবি, তুই শুধু দেশের ভালো চাবি, দেখবি সমানে শত্রু হয়ে গেছে। মানে প্রত্যেকটা, তুই বিশ্বাস কর, আমি যদি কালকে থেকে একটা সিদ্ধান্ত নেই, আমি খালি সামনের 1 মাস দুর্নীতি ধরবো, আমার মনে হয় আমি 1000 জায়গায় 1000 পয়েন্ট আমি দুর্নীতি ধরে আমি যে পুলিশে দিয়ে আসতে পারবো। এত পরিমাণে রন্ধ্রে রন্ধ্রে, মানে যে যেটা পারতেছে ভাই, 2 টাকার দুর্নীতি থেকে শুরু করে 2 কোটি টাকার দুর্নীতি, মানে আমার কাছে এগুলো না, আমার লাগে না, অনেক নোংরামি লাগে, বুঝছস? এগুলো নিতে পারি না, মনে হয় চলে যাবো এই জন্য। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে একটা ব্যাপার, আসলে ফেসবুকটা আসলে আমার জন্য দিন দিন একটা থ্রেট হয়ে যাচ্ছে, যে অনেক সময় মন খুলে কথা বললো সেটা আসলে শত্রুতার পর্যায়ে চলে যায়, দেখা যায়। এইটা যাইতে পারে। আমি আসলে তো ভয় পাই না, বুঝছস? আমি তো ভয় পাই না, আমি আল্লাহরে ভয় পাই, এরপরে আর তেমন কাউরেই ভয় পাই না, আর নিজেরে ভয় পাই। এখন বলতে চাই যে এই যে শুভাকাঙ্ক্ষী আছে, কিংবা আপনাকে তো অনেকে অপছন্দও করে, পছন্দ অপছন্দ সবার উদ্দেশ্যে তাশরিফ খানকে কিছু বলা আছে কিনা? আমি আসলে সবাইকে নিয়ে থাকা মানুষ। আমি আপনাদের যারা দেখতেছেন, আমি সবারই ভালোবাসি, সবার প্রতি কৃতজ্ঞ। কারণ আজকে হয়তো আমাকে কেউ যদি অপছন্দ করে, আপনি আমাকে পছন্দ হয় আইদার করতেন আগে কোনো একটা সময়, অথবা সামনে আমাকে করবেন, কারণ আমার ওই যোগ্যতা আছে। আমি মন জয় করাতে বিশ্বাসী, আমি ভয়ের চাইতে জয়ই বিশ্বাসী। যেটা আমি সামনে গান করব, সামনে দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন না, কারণ আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। মানুষগুলো অনেক কষ্ট করে আমাকে বড় করছে ছোটোবেলা থেকে, অ্যান্ড আমার ফ্যামিলি অনেক স্ট্রাগল করে আসছে, মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। সো সামনের দিনে আমি চাই খালি আমার আম্মু আব্বু, আমার যে পরিবার, আমার ভাইয়া ভাবি, বাচ্চাগুলো পিছিয়ে ছোটো ছোটো যারা আছে, এদেরকে নিয়ে আমি একটু শান্তিতে থাকতে চাই। আমি আমার কিছু পছন্দের যেগুলো গান আমি প্রায় 7-8 বছর 10 বছর আগে করে রাখছি, এই গানগুলো রিলিজ করতে চাই। এর বাইরে জীবনে আমার বড় কোনো চাওয়া পাওয়া নাই। আমার কখনো রাজনীতিতে দেখবেন না, লিখে রাখতে পারেন। হ্যাঁ, আর আমি আজকে আপনার যদি ভালোবাসে তো আমিও ভালোবাসি, যদি ভালো নাও বাসেন, কোনো এক সময় না কোনো এক সময় আপনি আমাকে ভালোবাসবেন, আমি বলে রাখলাম। ঠিক আছে, ওকে তাশরিফ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম তাশরিফ খানের সঙ্গে, চেষ্টা করছিলাম যে তার সম্পর্কে কিছু জানার, জানি না কতটুকু পেরেছি। তো এই ছিল আজকের, এখানেই যাব, তবে তাশরিফের কণ্ঠে একটা গান শুনতে শুনতে, আর ঈদের সময়টা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। কোন গানটা দিয়ে শেষ করবেন? সামনে একটা গান আসবে, গানটা 2016 সালের, বন্ধ দেয়াল নাম। আচ্ছা, 16 সালে লিখা, এখন মুক্তি পাবে? এখন মুক্তি পাবে। আচ্ছা ঠিক আছে, আমি এরকমই। আচ্ছা ঠিক আছে, ওকে। এটারই আমি জাস্ট কোরাস পার্টটা শোনাই। দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেব না, ভেতরটা যে ঝলসে আছে সে তো সবার অজানা। দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেব না, ভেতরটা যে ঝলসে আছে সে তো সবার অজানা।